নমস্কার বন্ধুরা, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে এখানটায় আপনারা যদি ফ্ল্যাট বা বাড়ি কেনবার কথা ভাবেন তাহলে কি করতে হবে, সেই সম্পর্কে ভিডিও করবার জন্য। এই সম্পর্কে আমি ভেবেছি এবারে একটা ভিডিও করবো, মানে ভিডিও সিরিজ হবে এটা। কারণ ফ্ল্যাট বা বাড়ি কেনা এটা খুব একটা বড় ব্যাপার মানুষের জীবনে। এমন একটা জিনিস যেটা মানুষের জীবনে সাধারণত একবারই হয়, একটা লাইফ ইভেন্টের মধ্যে পড়ে। সেই কারণে এটাকে এরকম ভাবে একটা ছোটখাটো ভাবে একটা ভিডিও করলাম আর আপনারা সেখান থেকে বুঝে গেলেন, এইরকম ব্যাপারে যাব না। আমি এখানে আপনাদের কতগুলো স্টেপ বাই স্টেপ প্রসেস বলবো। আপনারা সেইগুলো ফলো করলে তাহলে বুঝতে পারবেন যে আপনার বাড়ি কেনা আদৌ উচিত কিনা, কিনলে কিভাবে কিনবেন, কোথায় কিনবেন, তারপরে আনুষঙ্গিক আরো কি কি ব্যাপারগুলো আপনাদের দেখতে হবে। এই সমস্তগুলো কিন্তু আমি এই ভিডিও সিরিজে আপনাদের বলবো। আর এই ভিডিও সিরিজটা আমি একটা অন্য প্লেলিস্ট তৈরি করে তার ভেতরে রাখবো। প্লেলিস্টটা নাম দেবো, মানে এই ভিডিওটাও সেই প্লেলিস্টের মধ্যেই থাকবে। প্লেলিস্টের নাম দেবো রিয়েল এস্টেট। এখানে আমি ব্যাঙ্গালোর স্পেসিফিক ভাবে বলবো, তবে একই ব্যাপার অনেকগুলো ক্ষেত্রে। আপনারা হয়তো ব্যাঙ্গালোরের মতন অন্যান্য যে সমস্ত শহরগুলো ক্রমেই বাড়ছে, যেমন হায়দ্রাবাদ, পুনে, মুম্বাই, এনসিআর, কলকাতাও হতে পারে, তো এরকম ভাবে সমস্ত জায়গার জন্যই কম বেশি প্রযোজ্য হবে। তবে মূল বিষয় থাকবে এই ব্যাঙ্গালোর। আর এখানটায় যতগুলো বিষয় আমি ভেবেছি যে আমাকে কি কি বিষয়ে আপনাদের এই ব্যাপারে বলতে হবে। এক নম্বরে, যে আপনার এই ফ্ল্যাট বা বাড়ি কেনাটা এটা আপনার আর্থিকভাবে এটা সঠিক সিদ্ধান্ত হবে কি নয়। কারণ আপনারা যদি দেখেন, অনেকে যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে, যারা ইউটিউবে ভিডিও করে, তারা অনেকেই বলে যে বাড়ি কেনা ভাড়া থাকার থেকে লস, মানে ভাড়া থাকলে আপনার লাভ বেশি হবে আর্থিকভাবে। আমি সেটা নিয়ে প্রথম ভিডিওটা করব। তারপরে ভিডিওটা করব আপনি যে বাড়ি যখন কিনবেন, এটা পার্টিকুলারলি ব্যাঙ্গালোরের জন্য, যে আপনি কতদিন পরে এবং কি কি বিষয় মাথায় রেখে বাড়ি কেনার সিদ্ধান্ত নেবেন। মানে প্রথমে গেল আপনার লাভ বা ক্ষতি আর্থিকভাবে, দুই নাম্বার আপনি কখন এই সিদ্ধান্তের কথা ভাবতে পারেন, তিন নাম্বার থাকবে যে আপনার বাড়ি কোথায় কিনতে পারেন। আহ কোথার আগে আমি আর একটা বানাবো যে কি জাতীয় বাড়ি এখানে পাওয়া যায়, ফ্ল্যাট পাওয়া যায়, সেগুলো নিয়ে। চার নাম্বার হলো বাড়িটা আপনি কোথায় কিনতে পারেন ব্যাঙ্গালোরের, এবং পাঁচ নাম্বার যে বাড়ি কেনবার সময় আপনাকে কি কি স্টেপ ফলো করতে হবে। এইরকম ভাবে পাঁচটা ভিডিও আমি এখন ভেবেছি। আর এর সঙ্গে সঙ্গে আরো কিছু ভিডিও আমি ইতিমধ্যেই করেছি, যেগুলো রিয়েল এস্টেট নিয়ে, যেমন ভিলা কেমন হয়, ভিলা কিভাবে তৈরি হয়, এই ভিডিওগুলো এই রিয়েল এস্টেট এই প্লে লিস্টের মধ্যে আমি অ্যাড করে দেবো। তো তবে চলুন, প্রথম যে বিষয়টা, যে বাড়ি কেনা বা ফ্ল্যাট কেনা কি ব্যাঙ্গালোরের লাভ বা লস, তো এইটা বলা একটা খুব কঠিন ব্যাপার যে আপনার লাভ হবে কি না, লাভ হবে কি লস হবে। ফলে আমি এখানে একটা উদাহরণ নিয়ে বলবো যাতে আপনার আরো বুঝতে সুবিধা হয়। কারণ হঠাৎ করে আমি যদি বলি যে না আপনার লাভ হবে না লস হবে, সেটা ভালোভাবে বুঝতে পারবেন না। যে কারণে এইটা আমি করবো যে আমি এখানটায়, আমি যেখানে থাকি, আমি যখন এখানে এসেছি প্রায় 9 বছর, 9 বছর হয়ে গেছে আমার। তো তখন এখানটার কেমন কি বাড়ি ছিল, কেমন কি দাম ছিল, আজকে কি দাম, এবং আমি যদি ভাড়ায় থাকতাম তাতে কেমন কি খরচ হতো, তুলনামূলকভাবে বলবো। আমার এই বাড়িটা, মানে আমি যেখানে ফ্ল্যাটটা কিনেছিলাম, সেটা কোথায় আমি সেটা আগে প্রথমে বলি। এই জায়গাটা ব্যাঙ্গালোর আউটার রিং রোড যেটা আছে তার ভেতরে। জায়গাটা সেন্ট্রাল ব্যাঙ্গালোর যে লোকসভা এরিয়া তার মধ্যে পড়ে, মানে আপনি ধরতে পারেন এটা সেন্ট্রাল ব্যাঙ্গালোরের মধ্যে। এক্স্যাক্ট লোকেশন বলতে এটা সিবি রমন নগর, যে জায়গাটা, যদি আপনি এখানটার এমজি রোড থেকে ধরেন তাহলে এমজি রোড থেকে ওই 8 কিলোমিটারের কাছাকাছি হবে, 8 কি 9 কিলোমিটার। যে কোনো শহরের ভারতবর্ষে এমজি রোড হলো একরকম সেন্ট্রাল জায়গা থাকে, এখানেও তাই। তো সেখান থেকে 8 9 কিলোমিটার। এবার যদি আমি আরো কতগুলো জায়গার নাম বলি, যেমন ধরুন এখান থেকে হোয়াইটফিল্ড, হোয়াইটফিল্ড প্রায় 18 20 কিলোমিটার হবে। শারজাপুর, সেটা 25 কিলোমিটার হবে এখান থেকে। এবং ইলেকট্রনিক সিটি, সেটা মোটামুটি 30 কিলোমিটার। মানে মোটামুটি বুঝতে পারছেন যে জায়গাটা কেমন হতে পারে। এইরকম জায়গায় এই মুহূর্তে সেভাবে আর নতুন বাড়ি কিন্তু নেই। আপনাদের যদি এরকম জায়গায় বাড়ি কিনতে হয় তাহলে মূলত, মানে মেইনলি আপনাকে ধরে নিতে হবে আপনাকে পুরনো নিতে হবে। ইনফ্যাক্ট আমি যখন এসেছিলাম তারপর তখনই অলরেডি ডেভেলপ হয়ে গেছিল। আমি এটা কিনেছিলাম রেডি টু মুভ, মানে আমার আগে আরেকজন ছিল, আমি তার থেকে বাড়িটা কিনেছিলাম নিয়ে, এবং পরের দিনই রং টং করে 1 সপ্তাহের মধ্যে বাড়িতে ঢুকে গেছিলাম। আমি এখানটা এরকম নয় যে প্রি লঞ্চে বুক করে নিয়ে তারপরে সেখানে এসেছি। এই প্রি লঞ্চ, রেডি টু মুভ, এগুলো আমি পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। মোটামুটিভাবে আমি এখানটায় বাড়িটা কিনে নিয়ে আর আমি ভাড়া বাড়িতে ছিলাম না, আমি এখানটায় 1 সপ্তাহের মধ্যেই মুভ করে গেছিলাম। ফলে আমার তারপর থেকে আর ভাড়া দেওয়া লাগেনি।
আমি যখন এখানে এসেছিলাম তখন এখানটায় মোটামুটিভাবে, আমি এক্স্যাক্টলি আমি কত দিয়ে কিনেছি না কিনেছি সেগুলো বলছি না, মোটামুটিভাবে তখন এখানটা বাড়ির দাম ছিল বা ফ্ল্যাটের দাম ছিল 2 বেডরুম যদি হয়, এখানটা 2 বেডরুম মানে ধরুন 1100 থেকে 1200 স্কোয়ার ফিটের একটা 2 বেডরুম ফ্ল্যাট হয়। যদি এটা 3 বেডরুম হয় তাহলে 1500 থেকে 1600 স্কোয়ার ফিটের হয়। তো আমার এই 2 বেডরুমের ফ্ল্যাট তখন আমাদের এই অ্যাপার্টমেন্টের আশেপাশে, এখানে অ্যাপার্টমেন্ট কি ইন্ডিভিজুয়াল ফ্লোর কি এগুলো আমি আর একটা ভিডিওতে আলোচনা করব। আমার একটা অ্যাপার্টমেন্ট মানে গেটেড সোসাইটি, 24 ঘন্টা এখানটায় সিকিউরিটি থাকে গেটে, এবং তার সঙ্গে অন্যান্য আরো কিছু ফ্যাসিলিটি আছে, এগুলো সব পরে আলোচনা, আজকে শুধু পয়সার আলোচনাটা। তো সেখানে মোটামুটিভাবে তখন কম বেশি 40 লাখ টাকা হলে এখানটা একটা 2 বেডরুম পাওয়া যেত। মানুষ ম্যাক্সিমাম 2 বেডরুমই কেনে, 3 বেডরুম অনেকেই কেনে, কিন্তু বেশিরভাগই 2 বেডরুম বিক্রি হয়, সেই জন্য আমি 2 বেডরুম নিয়েই বলছি। তখন মোটামুটিভাবে 40 লাখ টাকা ছিল, আমি একটা জাস্ট রাফ ক্যালকুলেশন করে নিয়েছি। তখন 40 লাখ টাকা ছিল এখানটার একটা ফ্ল্যাটের দাম। তার জন্য কম বেশি ধরে নিন আপনাকে 10 লাখ টাকা ডাউন পেমেন্ট করতে হবে, ডাউন পেমেন্ট প্লাস তার সঙ্গে রেজিস্ট্রেশন কস্ট দিয়ে 10 লাখ টাকা একটা রাফ হিসাব ধরতে পারেন। তাহলে লোন হচ্ছে 30 লাখ টাকা। এবং আমি যেমন যে কাজটা করেছি যে 7 বছর 8 বছরের মধ্যে লোনটা শোধ করে দিয়েছি। লোনটা আগে শোধ করলে সুদটা কম দিতে হয়, এবং এর ফলে যদি ওরকম 40 লাখ টাকার একটা ফ্ল্যাট হতো তাহলে দাম পড়তো মোটামুটি 58 লক্ষ টাকা, মানে সুদ সহ 40 লাখ টাকা, তারপরে 18 লাখ টাকা মতো, তার মানে ধরে নিন যে আপনার সুদ দিতে হচ্ছে, তার মানে 18 লাখ টাকা কিন্তু আপনাকে এই 9 বছরে দিতে হয়েছে। শুধু এখানেই খরচটা হলে হবে না, এই 18 লাখ টাকা আমি যে হিসাব করেছি এর মধ্যে 10 লাখ টাকা থাকছে হলো ব্যাংক লোন, মানে আমি যে টাকাটা দেবো, মানে আপনি যদি কেনেন তাহলে তো আপনাকে ব্যাংকে লোন দিতে হবে, তার জন্য 10 থেকে 12 লাখ টাকা মোটামুটি ভাবে ব্যাংক লোনে যাবে। আর যে 10 লাখ টাকাটা আমি প্রথম ডাউন পেমেন্ট করেছিলাম, আমার যদি ওই টাকাটা থাকতো তাহলে কি হতো, ওটা আমি ব্যাংকে রাখতে পারতাম, কোথাও রাখতে পারতাম, সেটা যদি রাখতাম মোটামুটি ভাবে রাখলে ওখানেও 8-9 লাখ টাকা লাভ হতো। তার মানে আমার 40 লাখ টাকার বাড়ি কম বেশি 58 থেকে 60 লাখ টাকা, মানে রাউন্ড ফিগার আপনি 60 লাখই ধরুন, মানে এদিকে 40 লাখ আপনার খরচ, ওই টাকাটাই আপনাকে আলটিমেটলি তার পে করতে হচ্ছে 60 লাখ, তার মধ্যে আছে আপনার ব্যাংকের ইন্টারেস্ট, এবং আপনার দেওয়া টাকাটাকে যদি ব্যাংকে রাখতেন তাহলে তার থেকে পাওয়া ইন্টারেস্ট, তার মানে আপনার মোট খরচ পড়লো 60 লাখ। এই সময়টাই যদি আমি বা আমার মতো আর কেউ যদি ওই সময়টায় এখানটায় ভাড়া থাকতো, তখন এখানটার ভাড়া ছিল 17,000 18,000 টাকা মতো, একই রুমের ভাড়া ছিল, একই ফ্ল্যাটের ভাড়া, যেটা বর্তমানে এসে দাঁড়িয়েছে 30,000 32,000 টাকা। তো তাহলে কি আমি যদি বাড়ি না কিনতাম বা আপনি যদি বাড়ি না কেনেন তাহলে তো ভাড়া থাকতে হবে, তো ভাড়াটা দিতে হবে, তো এই ভাড়াটার খরচ পড়ে মোটামুটি হবে 21-22 লক্ষ টাকা, মানে রাউন্ডে আপনি 21 লাখ টাকা ধরুন যে আপনার এখানটায় ভাড়াটা যেত। তার মানে আপনার যে 40 লাখ টাকে যে 60 লাখ দিতে হলো, 20 লাখ, ওই 20 লাখ টাকা থেকে বেশি কিন্তু আপনার চলে যাচ্ছে আপনার ঘর ভাড়া। এবার ঘর ভাড়ার সঙ্গে সঙ্গে কি হয়, ঘর ভাড়ার সাথে সাথে আপনাকে একটা ডাউন পেমেন্ট দিতে হয় 1-2 লাখ টাকা যাই হোক, সেই টাকার পরে আপনি সুদ পেতেন, প্লাস এতদিন ধরে আপনাকে হয়তো এক রুমে থাকতেন না, যদি একবার রুম চেঞ্জ করতেন তাহলে এখানটার হিসব মতো ওই 1 মাসের লাস্ট মাসের ভাড়াটা কেটে নেবে তার মেনটেন্যান্সের জন্য, তার সঙ্গে আরো কিছু অন্যান্য খরচ হতে পারে, প্লাস শিফটিং এর খরচ, মানে সব মিলে অন্তত 21 লাখ যদি ওখানে ধরি তাহলে আপনার 22 লাখ টাকা আপনার খরচ ধরে নিন। তার মানে দেখুন, যদি ফ্ল্যাটটা না নিয়ে ভাড়া থাকেন তাহলে কিন্তু 20 লাখ টাকা যেমন এখানে ইন্টারেস্টে গেল, 22 লাখ টাকা কিন্তু চলে যেত এখানটায় আপনার যদি ভাড়া দিয়ে থাকতেন তার সেক্ষেত্রে। এরপরে তখন যে বাড়িটা ছিল 40 লাখ টাকা, সেটার কিন্তু সবাই বলে যে এখানটার ফ্ল্যাটের দাম বাড়ে না, তা কিন্তু ঠিক নয়। এখানে যখন কেউ ফ্ল্যাট কেনে, এখানে ফ্ল্যাটের সঙ্গে সঙ্গে জমিও দিয়ে দেয়, যেমন এখানটা কম বেশি যারা 2 BHK নেয় আমাদের এই অ্যাপার্টমেন্টে, তাদের 300 স্কোয়ার ফিট জমি কিন্তু তাকে দেওয়া হয়েছে, মানে পুরো যে ফ্ল্যাট এরিয়াটা যে এলাকার পরে তার মধ্যে থেকে 300 স্কোয়ার ফিট যে ফ্ল্যাটটা কিনছে তার, তো এই জমিটারটা তো দাম বাড়ে, মানে এখন যেমন এখানটার এই এলাকার জমির দাম মোটামুটি হবে 10,000 টাকা স্কোয়ার ফিট, মানে শুধু জমির দাম হবে 300 স্কোয়ার ফিট হলো 30 লাখ টাকা। আর যারা 3 BHK তাদের 350 থেকে 400 স্কোয়ার ফিট ফ্ল্যাটের সাইজ অনুযায়ী, তো তাহলে তার দাম বাড়ছে। তো এই সমস্ত কারণে এখন ফ্ল্যাটের দাম বেড়ে ওই 40 লাখ টাকার ফ্ল্যাটটার দাম আছে এখন 65 থেকে 70 লক্ষ টাকা। ফ্ল্যাটের বয়স হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে ফ্ল্যাটের বয়স, তা সত্ত্বেও কিন্তু দামটা বেড়ে মোটামুটি 65-70 লাখের নিচে
মানে গত বছর এখানে বিক্রি হয়েছিল 60 লাখ টাকায়, তো এখন যদি 1 বছর হয়ে গেছে তাহলে 65-70 লাখ টাকা আপনি মোটামুটি ধরতে পারেন। একই জিনিস একটা দুটো নতুন তৈরি হয়, সেগুলোর যদি দেখেন খুবই ছোটই, তাহলেও তারা 90 লাখ টাকার কাছাকাছি চাইছে, মানে 20 লাখ টাকা পুরনো হওয়ার জন্য কম। তা সত্ত্বেও দেখুন 40 টাকায় কিন্তু 65 থেকে 70 দাম বেড়ে গেছে। মানে আপনার যেটা সুদে গেছে সেই টাকাটা আপনার মেকআপ হয়ে গেছে কিন্তু এই ভাড়া না দিয়ে। আর এই যে ফ্ল্যাটের যে দাম বেড়েছে, যে প্রায় 25-30 লাখ টাকা, এটা কিন্তু তাহলে আপনার লাভ হয়ে গেল। তো এইটা একটা হয়, প্লাস তারপরে যেমন যে দেবে এখানটায় লোন শোধ করে দিলে ফ্ল্যাটটা তার থাকছে, এরপরে ফ্ল্যাটের যে ভ্যালুয়েশন সেটা থাকছে। মানে ফ্ল্যাট কিনে নিলে যা দেখা যাচ্ছে অ্যাপ্রিসিয়েশন ভ্যালুটা তো পাচ্ছেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু সম্পূর্ণভাবে যে ভাড়ায় যে পয়সাটা যেত সেই পয়সাটা কিন্তু তার সুদের মাধ্যমে গিয়ে ভাড়াটা ফ্রি হয়ে গেল। তাহলে এবার আপনি ভাবুন যে যারা এখানে বলে, যে সমস্ত ফাইন্যান্সিয়াল ইনফ্লুয়েন্সার, যে এখানটায় ফ্ল্যাট কেনা খরচ বেশি, ওর থেকে বেশি ফাইন্যান্সিয়ালি লাভ হবে আপনি যদি ভাড়ায় থাকেন, কিন্তু তা নয়। এখানে একটা ব্যাপার আছে, আপনি যদি অল্প সময়ের জন্য থাকেন না, মানে 5 বছরের কম যদি হয়, তাহলে কিন্তু ফ্ল্যাট কেনাটা লাভ নয়, ফ্ল্যাট কিন্তু তাহলে লস হয়ে যাবে। যেমন আমারই পরিচিত একজন, সে ফ্ল্যাট কিনেছিল মোটামুটি আমি যখন এসেছি সেই সময়। সে কি হয়েছে, কোভিডের আগে সে ছেড়ে চলে গেছে 4 বছর পরে। সে কিনেছিল 40 লাখে, বিক্রিও করেছে 40 লাখের কাছাকাছি টাকায়, এবং তার যেটা হয়েছে যে এক্সট্রা যে খরচ সেগুলো কিন্তু তার লস, সে যে সুদ দিয়েছে সেগুলো লস। তো তাহলে কি, তার লস হয়ে গেছে, যেহেতু সে মোটামুটি বছর 4 ছিল। কিন্তু যে যতদিন থাকবে, মানে এই ফ্ল্যাটটা 15 বছর হয়েছে, যারা 15 বছর আগে কিনেছে তাদের কিন্তু লাভটা অনেক বেশি। তো এরকমভাবে যত সময় বেশি হবে তত কিন্তু লাভটা বেশি হয়। তো এটা হলো ফ্ল্যাট বা বাড়ি যদি কেনেন, যদি মোটামুটি মিনিমাম 10 বছর থাকেন, তাহলে আপনার নিঃসন্দেহে লাভ হবে এবং ভালো রকমের লাভ হবে। তো সেটা মাথায় রেখে আপনি করতে পারেন। আর ফাইন্যান্সিয়ালি বাদে এত আরো কিছু সুবিধা আছে, যেমন আপনি যদি ভাড়া থাকেন তাহলে কি হয়, বাড়িওয়ালা এসে কখনো বললো ঘর ছেড়ে দাও, আপনাকে চলে যেতে হবে। এরকম অনেক হয়েছে, আমি ফেসবুকে পড়েছি। মহিলা প্রেগনেন্ট, তার বাচ্চা হবে 2 মাস পরে, বাড়িওয়ালা এসে বলেছে ঘর ছাড়তে হবে, তখন তারা কি করবে, তা সত্ত্বেও ঘর ছাড়তে হয়েছে। হয়তো আপনার বাচ্চার বা ছেলে মেয়েরা স্কুলে গেলে তাদের মিড সেশন, তখন তাকে ঘর ছাড়তে বলছে, তাকে চলে যেতে হয়েছে। মানে কমফোর্টটাও কিন্তু একটা আলাদা একটা ব্যাপার। আমি শুধু ফাইন্যান্সিয়ালি ব্যাপারটা বললাম, একদম যে অঙ্কের হিসাব দিলাম, যে টাকার অঙ্কগুলো বললাম, এটা এক্স্যাক্টলি এই অ্যামাউন্টটা ছিল এবং আজকে এটা আছে। আজকে আপনি যে কোনো জায়গায় যদি কেনেন, ব্যাঙ্গালোরের মতো জায়গায়, এরকমই হবে ব্যাপারটা, এদিক ওদিক হবে না। এইটা হলো আপনার ফাইন্যান্সিয়াল ব্যাপার। আর তার সঙ্গে যেটা বললাম কমফোর্টের, যে আপনি নিজের ফ্ল্যাট হলে নিজের মতো করে সাজাতে পারবেন, ভাড়ায় হলে পারবেন না। আপনি ফার্নিচার ইচ্ছা মতো কিনতে পারবেন না, কারণ আজ এখানে কাল সেখানে ফার্নিচার টানাটানি করা একটা সমস্যা, নষ্ট হয়ে যায়, ঘরের ডেকোরেশন করতে পারবেন না। তো এই সমস্তগুলো তো আছে, সেগুলোকে আমি বাদ দিয়ে শুধু ফাইন্যান্স যদি বলি, শুধু পয়সার দিক থেকে যদি বলি, আর্থিকভাবেও এটা লাভজনক। তার মানে ফ্ল্যাট কেনাটা লাভজনক, এবং সেটা তখনই লাভ যখন আপনি বেশি দিন থাকবেন। ফ্ল্যাট কেনার কথা ভাবতে পারেন, ওই একটাই ব্যাপার যে আপনি লং টার্ম ভেবে কিনুন, অন্তত 10 বছর ব্যাঙ্গালোরে থাকবেন বা ওই ঘরে থাকবেন এমন ভাবলে তবেই কিনুন। তার নিচে হলে ভাড়াতে থাকাই ভালো। এর পরের ভিডিওতে আমি বলবো যে আপনি কখন বুঝবেন যে এখন আপনার সময় এসছে যে ফ্ল্যাট এবার আপনি কিনতে পারেন। আমি একটা ভুল করে ফেলেছিলাম, সেটাও আমি এর পরের ভিডিওতে বলবো। ভালো থাকবেন। আর এই ভিডিওটা ভালো লাগলো কিনা একটু বলবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। আর এরকম ভিডিও যদি আরো দেখতে চান, সাবস্ক্রাইব করে নিতে পারেন, তাহলে এই জাতীয় ভিডিও ব্যাঙ্গালোর সম্পর্কে দেখতে পাবেন। ভালো থাকবেন, দেখা হবে এরপরে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।